এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছি। আমরা দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তির শহর ঢাকা, 5 ঘন্টা যান চলাচল বন্ধ, এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে, দাবি ওবায়দুল কাদেরের। সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের গুলশানের ফ্ল্যাট জব্দ। পিএসসির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা, জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদদের। এবং নরসিংদীর রায়পুরায় রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার, স্থানীয়দের নানা জল্পনা কল্পনা, হত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। এ যেন কেবলই ভোগান্তির শহর। রাজধানীর 0 পয়েন্ট থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং সায়েন্স ল্যাব হয়ে মিরপুর সড়কে 3 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা পড়েন চরম বিপাকে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিকেল থেকে ভোগান্তির শহরে পরিণত হয় গোটা ঢাকা শহর। এদিকে এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। চলছে কোটা সংস্কারের আন্দোলন, দিন যত গড়াচ্ছে আরো বেগবান হচ্ছে এই আন্দোলন। বিগত দিনগুলোতে শিক্ষার্থীরা 4 দফা দাবি নিয়ে মাঠে নামলেও এবার তারা 1 দফা দাবি নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে সড়কে। আগের ঘোষণা অনুযায়ী দুপুর 3টার পরপরই স্লোগান দিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় সড়কগুলো, সড়কের যান চলাচল। মুহূর্তেই চারপাশে জমে যায় শত শত গাড়ি, ভোগান্তিতে পড়েন অফিস ফেরত হাজার হাজার যাত্রী। যাতায়াতে ব্যাঘাত ঘটলো ঠিক আছে, কিন্তু ওদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক। এদিক থেকে কষ্ট করতে রাজি আছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা। আমারও 2টা বাচ্চা আছে, তারাও একসময় এই সময়টা ফেস করবে। আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের যদি একটু দুর্ভোগ হয় সেটা মেনে নিতে হবে। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট অবস্থান নিলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে গোটা এলাকা, পরিণত হয় ভোগান্তির শহরে। প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছি। না এদিকে যাইতে পারছি না ওদিকে যাইতে পারছি। ভুক্তভোগী হচ্ছে, তাই এটা কোটা মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো। ভোগান্তি ঠিক আছে ভাই, ন্যায্য আন্দোলনই হচ্ছে, উচিত এটা। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার যাত্রীরা। ভোগান্তির মাঝে তো অনেক কষ্টের মাঝে পড়ে গেছি আমরা গরিব মানুষ, অনেক কষ্টের মাঝে আছি। আমাদের যাত্রী যা আসলো ভাড়া দিয়ে ফেরত দিয়ে নামাই দিয়ে চলে গেছে, এখন বসে রয়েছি। ছাড়লে তো যাবো, যে গাড়ি যে ঘুরাবার কোনো পরিস্থিতি নাই। সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এ সময় ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দ্রুত এ সংকট সমাধানের তাগিদ দেন অনেকে। অফিস আছে, মানুষের বাসায় যাবে, কিন্তু ওরা তো লিটারেলি কাউকেই যেতে দিচ্ছে না। এটা কি ধরনের আন্দোলন আমার আসলে বোধগম্য না। এটা সংস্কার তারা চাইতে পারে, কিন্তু কোটা প্রথা পুরোপুরি বাদ দিক আর রাজপথে এইভাবে থাকা, আমি এটা সম্পূর্ণ যৌক্তিকতা মনে করি না। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে, যারা আমরা সাধারণ মানুষ। তবে হ্যাঁ, যে আন্দোলন হচ্ছে, আমার মনে হয় সরকার এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। এরা ছাত্র লেখাপড়া করে দেখে অনেক খরচ আছে, সেই খরচ করে যদি লেখাপড়া করে ফলটা যদি না পায় তাহলে এরা কি করবে। সন্ধ্যার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে কোনো মন্তব্য নেই সরকারের, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর বিচারাধীন বিষয়ে আন্দোলন যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাঝারুল ইসলামের রিপোর্ট।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে অচল রাজধানী সহ বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে চলমান কোটা আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সভানীতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে। এর আগে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন কোটা আন্দোলনে বিএনপি নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এদিকে কোটা নিয়ে আইনি ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগ হাইকমান্ডের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কথা হয়েছে। সকাল 11:20 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি। 8 থেকে 11 জুলাই বেজিংয়ের অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। কোটা বহালে আদালতের রায় সরকারি ইচ্ছার প্রতিফলন বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলেন, কোটা যৌক্তিক করতে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছেন তারা। এসময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে দাবি করে নেতারা বলেন, বেগম জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ওলামা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতের হস্তক্ষেপে, আদালতের রায়ের কারণেই মাঠে নামতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। সরকারই তো কোটা সিস্টেমটা চালু করলো, তো কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করল। এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে। এদিকে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানান বিএনপি মহাসচিব। বলেন, কোটা যৌক্তিক করার পাশাপাশি পেনশন স্কিম বাতিল করতে হবে। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে। এটা আমরা একদিক থেকে দেখি, তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিও করেন তিনি। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাড়ি ফেরার 6 দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার SNM জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভিকে তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন কেবিনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির ব্যবস্থাপক হযরত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা যায়, আসামি হযরত উল্লাহর সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় নিজের এবং স্ত্রীর নামে 2,25,981 টাকার স্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে 11,57,890 টাকার অস্থাবর সম্পদ বাতিলে তার নামে 1,90,68,091 টাকার সম্পদ রয়েছে। এ কারণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এই মামলা করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা গুলশানের রেঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাট দেখভালের দায়িত্ব নিয়েছে দুদকের রিসিভার কমিটি। সোমবার দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের একটি টিম পরিদর্শন শেষে দায়িত্ব বুঝে নেন। এর আগে গেল 27 জুলাই আদালতের নির্দেশের রিসিভার নিয়োগ দেয় দুদক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আলোচনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেরিয়ে আসে বিপুল অবৈধ সম্পদের তালিকা। ব্যাপক সমালোচনার মুখে এসব অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে বেনজির বিদেশে পাড়ি জমালে তার সম্পদ ক্রোকের নির্দেশ দেয় আদালত। দখল নিতে থাকে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে সোমবার গুলশানের 126 নম্বর সড়কের র্যাঙ্কন আইকন টাওয়ারের বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 4টি ফ্ল্যাটের দায়িত্ব বুঝে নেয় দুদকের রিসিভার। জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সেখানে ইনভেন্টরি করে। ইনভেন্টরিতে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলি তারা লিপিবদ্ধ করে কমিশনে যথানিয়মে সাবমিট করবেন। এটি আদালতের নীতি, সেটা এখন যেহেতু ক্রোক করা আছে, এটা দুদক সিলগালা করে এসছে ওনাদের কার্যক্রম সম্পন্ন করে। গেল বছর 5 মার্চ র্যাঙ্কন ভবনের একই সঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর মধ্যে 3টি ফ্ল্যাট স্ত্রী জিসান মির্জার নামে, অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের হয়ে নিজের নামে কেনেন বেনজির। এর আগে 27 জুন আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেয় দুদক। সোমবার জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ভবন পরিদর্শন শেষে দেখভালের দায়িত্ব বুঝে নিয়ে সিলগালা করেন। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির সাহেবের গুলশানে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটের রিসিভার হিসেবে আমাদের দুদকের একজন ডাইরেক্টরকে নিয়োগ করা হয়েছে বিজ্ঞ আদালতের আদেশ মতে। 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ যেন আস্থায় ফাটল ধরানো। বিসিএস সহ নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে খোদ পিএসসির 12 কর্মকর্তার বিরুদ্ধে। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ জানান চাকরি প্রত্যাশীরা। আর শিক্ষাবিদরা বলছেন, পিএসসির বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ জাতির জন্য অত্যন্ত লজ্জার। আরও জানাচ্ছেন মাঝারুল ইসলাম।
গেল শুক্রবার পিএসসির অধীনে রেলওয়ের 516টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। 2 কোটি টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করেন পিএসসির উপপরিচালক আবু জাফর, যার অন্যতম সহযোগী ছিলেন অফিস সহায়ক সাজেদুল ইসলাম। এরপর বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসতে থাকে পিএসসির বিরুদ্ধে। এসবে জড়িত প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে নিম্নতম কর্মচারী পর্যন্ত। অভিযোগ আছে চক্রটি 46তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত। চাকরি প্রত্যাশীরা জানান, পিএসসির কর্মকর্তার প্রশ্ন ফাঁস লাখ লাখ বেকারের সাথে প্রতারণার শামিল। গতকাল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই প্রশ্ন ফাঁসের মধ্যে পিএসসি চেয়ারম্যান তার দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়ে আসলে আমরা আসলেই হতাশ। সর্বশেষ আমাদের জায়গায় ছিল হচ্ছে পিএসসি, আস্থার জায়গা, সেই জায়গা এখন আর থাকলো না। আমরা এই পিএসসির যত কর্মকর্তা কর্মচারী এই দুর্নীতির সাথে যুক্ত আছে সকলের প্রত্যাহার দাবি করছি এবং পুনরায় হচ্ছে আমরা এই ধরনের পরীক্ষাগুলো আয়োজন করার দাবি জানাচ্ছি। আমরা এতদিন বলে এসেছি যে অ্যাটলিস্ট অন্ততপক্ষে বিসিএসটা অনেক ফেয়ার নিয়োগ হয়, বাট কালকে নিউজটা দেখার পরে আমরা সবাই একদম স্তম্ভিত হয়ে গেছি। অনেকে আছে এমনও হয়েছে যে ঘুমাইতে পর্যন্ত পারি নাই, যে সারা বছর পড়াশোনা করে যখন এরকম একটা নিউজ দেখতে হয় তখন আসলেই আর কথা বলার মতো ভাষা থাকে না। আর শিক্ষাবিদরা বলছেন, বেকারদের আস্থার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ লজ্জাজনক। এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সময়ে ফাঁস হয়ে গেছে বলে বলা হচ্ছে। তো এটা যদি হয়, এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মেধার ভিত্তিতে চাকরির জন্য আন্দোলন করছে, তো সেই মেধা কিভাবে মূল্যায়িত হবে যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের এখানে তদন্ত করা দরকার আছে। প্রতিষ্ঠানের ভেতর থেকে কতটুকু এর সঙ্গে জড়িত সেটা আগে দেখা। নিশ্চয়ই এদের সাথে বাইরেরও অনেক যোগাযোগ আছে, সেগুলো চিহ্নিত করা। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। 1 কোটি টাকার মতো। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূসের আবেদন। আইনি লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কমিশন, জানালেন দুদক আইনজীবী। নরসিংদীর রায়পুরায় আলাদা স্থান থেকে ট্রেনে কাটা পড়া 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার কমলপুর এলাকার রেল লাইন থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। রেল লাইনে কাটা পড়ে এ মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। যদিও এটি ট্রেনে কাটা পড়া নাকি পরিকল্পিত হত্যা তা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিবিআই। সুমন বর্মনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। ঢাকা চট্টগ্রাম রেল রুটে নরসিংদীর রায়পুরার কমলপুর এলাকায় এক স্থানে দেখা যায় 5 জনের খণ্ডিত মরদেহ। দেখে মনে হয় ট্রেনে কাটা পড়েছে তারা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে রেল লাইনের উপর খণ্ডিত অবস্থায় 5টি মরদেহ দেখতে পান তারা, তবে কাউকে চিনতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি, তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এখান থেকে শুরু, প্রথমে কিছুটা ছোট ছোট অংশ দেখতে পাইছি, মাথার কিছু অংশ প্রথমে, তারপরে একটা লাশ দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা। তাদের যে অবস্থা আসলে চেনার মতো কোনো উপায় নেই। এটা আসলে এই এলাকার হয়তো না, এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে পড়ে মরছে, এটা এখনো সঠিক খবর পাইতেছি না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 5 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ, তবে নিহত সবাই পুরুষ। তাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী এলাকার। আমরা 5 জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। এখানে একজনের বয়স আনুমানিক হয়তো 35 থেকে 40 হবে, আর বেশিরভাগেরই বয়স 20+। প্রাথমিকভাবে ধারণা করতেছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তবে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে ট্রেনে মারা গেল, এটা সার্বিক তদন্তের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো। দুপুরে ঘটনাস্থলে আসে পিবিআই এর তদন্ত দল। প্রাথমিকভাবে তারা ট্রেনে কাটা পড়া বলে ধারণা করলেও এর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই দিনে বেলা 11:30টায় মেথিরকান্দার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি।
অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর ইউনূস। তার আইনজীবীর দাবি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইন অনুসরণ না করে মামলা করা হয়েছিল। আর দুদকের আইনজীবী বলেন, ডক্টর ইউনূসের আবেদন যথার্থ নয়। আইনি লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কমিশন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল 12 জুন অর্থ পাচার মামলায় বিচার শুরু হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের। সাথে আসামি ছিলেন আরও 14 জন। এমন প্রেক্ষাপটে যখন 15 জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার অপেক্ষা, তখন হাইকোর্টে মামলা বাতিল চাইলেন ডক্টর ইউনূস। টোটাল 8 জন এবং বাকিরা সহ মোট 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে, সেই অভিযোগকে বাতিল চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করেছি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইন অনুসরণ না করে মামলা করা হয়েছিল বলে অভিযোগ করেন এই আইনজীবী। এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই। এরই সূত্রে দুদকের আইনজীবী জানান, অপরাধের উপাত্ত আছে বলে অভিযোগ গঠন করেছেন আদালত। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল? আদালত কিভাবে অভিযোগ গঠন করলো? আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশনের মামলা যখন ফাইনাল রিপোর্ট হোক, চার্জশিট হয়, যখন আদালতে দাখিল করার পরে এটা আদালতের এখতিয়ার, আদালত আমলে নিবে কি না। আদালত দেখে শুনে বুঝে আইনি ব্যাখ্যা শুনে আর নথি দেখে আমলে নিয়েছেন। আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। দুর্নীতি দমন কমিশন প্রস্তুত, প্রত্যেকটা আইনি মোকাবিলার আমরা সদুত্তর দিব মাননীয় আদালতের কাছে। 8 জুলাই বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানির কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুৎ স্পৃষ্টে 5 জনের মৃত্যুর ঘটনায় শোকের মাতম। আয়োজকদের গাফিলতিকে দায়ী করছেন অনেকে। কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান হয় না, দুর্নীতিরও হয় না। এই জন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। দুর্নীতিবাজদের একঘরে করা না গেলে কখনোই দুর্নীতির ক্ষত একেবারেই মুছে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য শীর্ষক বঙ্গবন্ধু চেয়ার বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, অবৈধ অর্থে ভোগ বিলাস এখন ফ্যাশন। কেউ জানতে চাচ্ছে না এ অর্থের উৎস কি। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি বন্ধ হবে। অবৈধ অর্থে ভোগবিলাস এখন সাম্প্রতিক ফ্যাশন। কেউ জানতে চাচ্ছে না এ অর্থের উৎস কি। উল্টো অনেকে ঈর্ষান্বিত হচ্ছে, ভাবছে এ অর্থ, এ চাকচিক্য যদি আমার হতো। দুর্নীতি আমাদের লজ্জাবোধকে নিঃশেষ করে দিয়েছে, সততার অহংকারকে অর্থহীন করে দিয়েছে। বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে বইছে শোকের মাতম। দুর্ঘটনার পেছনে আয়োজকদের গাফিলতিকে দায়ী করে বিচার চেয়েছেন অনেকে। আর মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে 5 জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ বগুড়া। এমন দুর্ঘটনা মানতে পারছেন না কেউই। আয়োজনে গাফিলতিকে দায়ী করে বিচার চেয়েছেন অনেকেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করতেছি। শত শত লোকের যে একটা আনাগোনা, সেখানে একটা অনুষ্ঠান চলছে, যারা স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবকও আমরা ঠিক মতো একটাও কেউ দায়িত্ব ওইভাবে পালন করেনি। জানা যায় 12 ফিট উচ্চতার রথের উপর ছিল 20 ফিট উচ্চতার চূড়া, আর সড়ক থেকে 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তারের উচ্চতা ছিল 30 ফিট। আয়োজকরা বলছেন 2006 সাল থেকে প্রতি বছর এই উচ্চতার রথ দিয়েই শোভাযাত্রা করে আসছেন। তবে এবার দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটিতে চূড়াটি নামানো সম্ভব হয়নি। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান আয়োজকরা। এই যে নিচে যে ফোল্ডিং করার যে একটা চাকা ছিল, যেটা দিয়ে রথটা উঠায়, ওই
নামায় এবং উঠায়, ওই চাকাটা আকস্মিকভাবে কাজ করেনি। যে স্কুল কর্তৃপক্ষ যারা মারা গেছে তাদেরকে আপাতত জেলা প্রশাসকের মাধ্যমে 1 লক্ষ করে টাকা তারা আপাতত ক্ষতিপূরণ হিসেবে দেবে। সোমবার বগুড়ায় পরিদর্শনে এসে রাজশাহী বিভাগীয় কমিশনার জানান, তদন্ত কমিটি গঠনের কথা। নিহতদের পরিবারকে 25,000 টাকা অনুদান ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাসুলটি ছিল এটা কপি কলের মতো ছিল, এটা সময় মতো নামাতে পারেনি, যার ফলে পুরো ঘটনাটা একটা তার ছিঁড়ে গেছে, যেখানে প্রায় 12 কেবির না 11 কেবির একটি ছিল। তো যারা নিহত হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। এদিকে আহত 38 জনের 2 জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর ও 8 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিউজ ডেস্ক, দেশ টিভি। যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলের অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক বৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা, প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছে। আমরা দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তির শহর ঢাকা, 5 ঘন্টা যান চলাচল বন্ধ, 1 দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে, দাবি ওবায়দুল কাদেরের সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজরের গুলশানের ফ্ল্যাট জব্দ। পিএসসির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা, জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদদের। এবং নরসিংদীর রায়পুরা রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার, স্থানীয়দের নানা জল্পনা কল্পনা, হত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।